শিক্ষার্থী বন্ধুরা, রসায়নের ধারাবাহিক অধ্যায়ভিত্তিক সাজেশন ক্লাসে আজকে চতুর্থ অধ্যায়ের আমাদের তৃতীয় পর্বে সর্বশেষ সৃজনশীল প্রশ্নটি তোমাদের সলিউশন করে দিব। আমি এই চ্যাপ্টার থেকে তোমাদের মাত্র 3টি সৃজনশীল প্রশ্ন সলভ করে দিয়েছি বা 3টি সৃজনশীল প্রশ্নের একটি সাজেশন দিয়েছি, যেখান থেকে অবশ্যই তোমাদের স্কুল পরীক্ষা থেকে শুরু করে বোর্ড পরীক্ষা, টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, সব পরীক্ষায় অবশ্যই তোমরা প্রশ্ন কমন পাবা। তো আজকে আমরা যে প্রশ্নটি সলভ করব, তো এই প্রশ্নটি এই ধরনের প্রশ্ন। দেখো, এখানে কিছু মৌলের প্রতীকী নাম দেওয়া আছে। এদের মধ্যে কোন মৌলটি অধিক সক্রিয় তা নির্ণয় করতে হবে, বা কোন মৌলটি অধিক সক্রিয় তা ব্যাখ্যা করতে হবে। এখানে বিভিন্ন মৌল দেওয়া থাকতে পারে, তোমাকে বিভিন্ন গ্রুপ অথবা বিভিন্ন পর্যায় দিয়ে সেখানে কোন মৌলটি অধিক সক্রিয় সেই ব্যাখ্যা চাইতে পারে। এটা আমি কিভাবে উত্তর করব এবং কিভাবে উত্তর করলে আমি ফুল মার্কস পাবো, এই গ অথবা ঘতে এই প্রশ্নটি যদি আসে, কিভাবে উত্তর করলে আমি 3-এ 3 অথবা 4-এ 4 পাবো, সেই বিষয়টি একটু লক্ষ্য করো। এখানে দেখো, প্রথমে যদি আমরা প্রশ্নের দিকে খেয়াল করি, তাহলে তোমরা দেখতে পাবা এখানে আছে কি লিথিয়াম, তারপরে আছে WZ। এখানে বলেছে কি ডাব্লু এবং জেটের মধ্যে কোনটি অধিক সক্রিয়, ডাব্লু এবং জেটের মধ্যে কোনটি অধিক সক্রিয়। প্রথমে আমাকে ডাব্লু এবং জেড নির্ণয় করে নিতে হবে, বা ডাব্লু এবং জেড বের করে নিতে হবে। বের করার অনেকগুলো পদ্ধতি আছে। এখন তোমার কাছে যেই পদ্ধতি তুমি ভালো হয় বা যেই পদ্ধতিতে তুমি সহজে বের করতে পারো, সেই পদ্ধতি তুমি খেয়াল করবে। আমি সবগুলো পদ্ধতি বলে দিচ্ছি। আর ডব্লিউ এবং জেড যদি তুমি বের করতে না পারো, তাহলে কিন্তু এই ধরনের প্রশ্নের অ্যান্সারই করতে পারবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ডব্লিউ এবং জেড বোঝা এবং কি সেটা বের করা। এখানে দেখো লিথিয়াম, WZ, এটা দেখে বোঝা যাচ্ছে যে এগুলো একই গ্রুপের মৌল। তো তুমি যদি জানো লিথিয়াম কোন গ্রুপের মৌল, লিথিয়াম গ্রুপ 1 এর মৌল, এটা তুমি এমনিও মনে রাখতে পারো, ইলেকট্রন বিন্যাস থেকেও তুমি বের করে ফেলতে পারো। লিথিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2s1, দেখা যাচ্ছে গ্রুপ 1 এর মৌল। কারণ গ্রুপ 1 এর ক্ষেত্রে আমরা যে মনে রাখার কৌশল শিখেছি, সেখান থেকেও তুমি বের করতে পারো। প্রথমে কি হাইড্রোজেন হালিনাকে ছুঁয়ে ফেলেছে, এটা আমরা জানি, মনে রাখার কৌশল। সেক্ষেত্রে এখানে লিথিয়াম, তারপরে উপরে আছে কি গ্রুপ 1 এর উপরে আছে হাইড্রোজেন, তারপরে লিথিয়াম, তারপরে সোডিয়াম হালিনাকে, তারপরে আছে পটাশিয়াম, হালিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে, তারপরে আছে রুবিডিয়াম, সিজিয়াম। তো এইভাবেও তুমি মুখস্থ বের করে ফেলতে পারো। আর যদি তুমি এইভাবে বের করতে না পারো, আরও একটি কৌশল, তুমি ডাব্লুর ক্ষেত্রে যদি খেয়াল করো, জাস্ট গ্রুপ 1 এর পরবর্তী মৌলটা, এই লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখো পরবর্তীতে যাওয়া যাবে 1s 2s1, তারপর কি হবে 1s 2 2s2 3s1 3s 1s2 2s2 সরি 1s2 2s2, তারপর কি 2p6 3s1, মানে এইভাবে। কারণ গ্রুপ 1 এ যাওয়ার জন্য কি অবশ্যই এসে অন থাকবে। এখানে দেখো কত হলো 6 6 10 আর 1 11, 11 পারমাণবিক সংখ্যা মৌল কোনটি, সোডিয়াম। এভাবে আমি বের করতে পারি। আবার পটাশিয়ামের ক্ষেত্রে আমি যদি জেড খেয়াল করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। এখানে গ্রুপ 1 এর মৌলের ক্ষেত্রে কি হবে, এই যে পিতে 6 হবে এবং এসে 1 হবে। প্রত্যেকটাই এইভাবে থাকবে, পরবর্তী শক্তি স্তরে চলে যাবে। এখন এখান থেকে যদি 6 4 10
10 আর 2 12 আর 2 17 2 12 আর 6 18 18 রাখে 19 19 নম্বর মৌল কি পটাশিয়াম। আমি এইভাবে বের করতে পারি, তুমি মুখস্থও বের করতে পারো, এইভাবে ইলেকট্রন বিন্যাস থেকেও বের করে ফেলতে পারো। এইভাবে প্রথমে আমাকে কি ডাব্লিউ এবং জেড বের করে ফেলতে হবে। এরপরে আমি যখন এর উত্তরটা লিখব, কিভাবে লিখব, তুমি সুন্দর করে নাম্বার দিয়ে নিবা, দিয়ে এরপরে তুমি লিখবা যে উদ্দীপকে উল্লেখিত ডব্লিউ এবং জেড মৌলটি হলো ডব্লিউ ইকুয়াল টু সোডিয়াম এবং জেড আমরা পেলাম কি পটাশিয়াম। এখন এই দুটি মৌলের মধ্যে কোনটি অধিক সক্রিয় নিম্নে ব্যাখ্যা করা হলো। সোডিয়াম এবং পটাশিয়ামের মধ্যে কোন মৌলটি অধিক সক্রিয় নিম্নে ব্যাখ্যা করা হলো। কিভাবে ব্যাখ্যা করব, প্রথমে তুমি এখানে ইলেকট্রন বিন্যাসটা দেখিয়ে নিবা। সোডিয়ামের ক্ষেত্রে কি হবে 1s2 2s2 2p6 3s 2p6 3s1। ওকে, ইলেকট্রন বিন্যাস করবা, তারপরে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করবা। সোডিয়াম 11 পটাশিয়াম 19 1s2 2s2 2p6 3s2 তাহলে 3p6 4s1 6 4 10 11 আর 12 13 আর 6 19। ওকে, এইভাবে ইলেকট্রন বিন্যাস করবা। ইলেকট্রন বিন্যাস নিয়ে যাদের কনফিউশন আছে, আমার প্লে লিস্টে ইলেকট্রন বিন্যাসের ভিডিও আছে, খুব সহজে ব্যাখ্যা করা আছে, তুমি সেখান থেকে ইলেকট্রন বিন্যাস শিখে আসতে পারো। এখানে আমি দেখাবো কিভাবে তুমি প্রশ্নের উত্তর খুব সহজে করতে পারবা। এবং রসায়নে তুমি চ্যাপ্টার মানে যত সামনের দিকে আগাবা, চ্যাপ্টার 3 4 5 বা 4 থেকে যত সামনের দিকে আগাবা 4 5 6 সব ক্ষেত্রে কিন্তু তোমাকে ইলেকট্রন বিন্যাসের একটা ধারণা লাগবে। ইলেকট্রন বিন্যাস ছাড়া তুমি এগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারবে না। সো ইলেকট্রন বিন্যাসের কনসেপ্ট অবশ্যই বন্ধুরা ক্লিয়ার রাখতে হবে। এরপরে দেখো, এখান থেকে আসলে আমরা বের করে ফেলতে পারবো যে কোন মৌলটি অধিক সক্রিয়। আর অধিক সক্রিয় বলতে কি বুঝিয়েছে সেটা এখানে লিখতে হবে। কোনো একটি মৌল কখন অধিক সক্রিয় হয়, কোনো একটি মৌল ইলেকট্রন দান করা বা গ্রহণ করা। এখানে লিখবো যে যে মৌলের ইলেকট্রন দান করা বা গ্রহণ করার প্রবণতা বেশি সেই মৌল অধিক সক্রিয়। আমরা কি লিখব, যে মৌলের ইলেকট্রন দান বা গ্রহণ করার প্রবণতা বেশি সেই মৌল কি হবে অধিক সক্রিয়। এটা লেখার পরে আমাকে বুঝতে হবে যে এই দুটি মৌলের মধ্যে কে আসলে ইলেকট্রন, যেহেতু এই দুটি কি ধাতু, গ্রুপ 1 এর মৌলগুলো অবশ্যই কি ধাতু, তাহলে এই মৌলগুলোর মধ্যে এই দুটি মৌলের মধ্যে কোনটি সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে সেই বিষয়টি আমরা লক্ষ্য করব। তাহলে কোনটি সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে আমরা যদি ইলেকট্রন বিন্যাস থেকেও বুঝতে পারবো। এবং আমরা যদি ডায়াগ্রামের দিকে একটু খেয়াল করি, আমি যদি সোডিয়ামের ডায়াগ্রামটা অঙ্কন করি, সোডিয়ামের ডায়াগ্রামটা অঙ্কন করি এবং পটাশিয়ামের ডায়াগ্রাম অঙ্কন করি। ইলেকট্রন বিন্যাস থেকে দেখো, প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন 8টি ইলেকট্রন এবং তৃতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন 1টি ইলেকট্রন। আর পটাশিয়ামের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, পটাশিয়ামের ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে কয়টি 8টি ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন। এখানে দেখো 2টি 8টি 8টি 1টি। ওকে, এখানে
দেন চতুর্থ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন? একটি ইলেকট্রন। এখানেও সোডিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটি ইলেকট্রন, এখানেও পটাশিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটি ইলেকট্রন। দুটি মৌলের ক্ষেত্রে, যেহেতু গ্রুপ 1 এর মৌল, দুটি মৌলের ক্ষেত্রে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটি করে ইলেকট্রন। কিন্তু এখানে দেখো শক্তি স্তর 3টি, এখানে শক্তি স্তর 4টি। তাহলে এখানে দেখতেই পাচ্ছ পটাশিয়ামের নিউক্লিয়াস থেকে এই সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রনের দূরত্ব এবং সোডিয়ামের নিউক্লিয়াসের থেকে এই ইলেকট্রনের দূরত্ব, এই দুটি দূরত্বের মধ্যে কোনটি বেশি হবে বলতো? অবশ্যই পটাশিয়ামের বেশি হবে। পটাশিয়াম থেকে এই ইলেকট্রনের, নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনের দূরত্বটা বেশি হবে। সো এই ইলেকট্রন কি হবে? খুব সহজে এখান থেকে ত্যাগ করা সম্ভব হবে। যেহেতু পটাশিয়াম খুব সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে, সেহেতু পটাশিয়ামের কি হবে? পটাশিয়াম অধিক সক্রিয় হবে, পটাশিয়াম সোডিয়ামের চাইতে অধিক সক্রিয় হবে। এখন পটাশিয়াম এই ক্ষেত্রে বোঝাই গেল অবশ্যই কি পটাশিয়াম অধিক সক্রিয় সোডিয়ামের চাইতে। কেন অধিক সক্রিয়? কারণ দুটি মৌলেরই সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটি করে ইলেকট্রন আছে এবং সোডিয়ামের চাইতে পটাশিয়ামের ইলেকট্রনের সর্ববহিষ্ঠ ইলেকট্রনের দূরত্ব বেশি, যে কারণে এই ইলেকট্রনটি খুব সহজে ত্যাগ করে দিবে। নিউক্লিয়াসের আকর্ষণ কম, যেহেতু দূরত্ব বেশি, কি নিউক্লিয়াসের আকর্ষণ কম, সেহেতু পটাশিয়াম খুব সহজে ইলেকট্রন ত্যাগ করে দিতে পারবে এবং এই কারণে পটাশিয়াম সোডিয়ামের চাইতে অধিক সক্রিয়। এই কথাটা লিখে দিয়ে এই ক্রমটা দেখিয়ে দিলে তুমি এই প্রশ্নে ফুল নাম্বার পেয়ে যাবে। এরপরে আমরা যদি আরো একটা প্রশ্ন দেখি, খুবই গুরুত্বপূর্ণ আরো একটি প্রশ্ন যদি দেখি, দেখো কিছুটা এর আগের প্রশ্নের মতোই। এখানে কি দেখতেই পাচ্ছ, মাত্রই ব্যাখ্যা করলাম, গ্রুপ 1 এর মৌলগুলো দেওয়া আছে এবং লেখা আছে WXY একই রকমের ধর্ম প্রদর্শন করে কিনা ব্যাখ্যা করো। আমাকে ব্যাখ্যা করতে হবে, বিক্রিয়া সহ ব্যাখ্যা করতে হবে এখানে, যে একই রকমের ধর্ম প্রদর্শন করে কিনা। আমি একটু আগেই দেখলাম কিভাবে মৌলগুলো বের করবা। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই তোমাকে প্রথমে মৌলগুলো সঠিকভাবে বের করে ফেলতে হবে। এখানে লিথিয়াম গ্রুপ 1 এর মৌল, এই ক্ষেত্রে একটু আগেই এর আগের প্রশ্নে তোমরা দেখলা, এখানে হবে সোডিয়াম, এখানে পটাশিয়াম, এখানে রুবিডিয়াম। ওকে, এখানে কি হবে? সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। এখন এই তিনটি মৌল একই ধর্ম প্রদর্শন করে কিনা এটা আমাদের দেখতে হবে। এখানে এই প্রশ্নগুলো উত্তর করার সময় এর আগের মতো একই ব্যাখ্যা। প্রথমে তোমাকে লিখতে হবে উদ্দীপকে উল্লিখিত WXY মৌল তিনটি সোডিয়াম, দেন এক্স পটাশিয়াম, দেন ওয়াই রুবিডিয়াম। এরপরে অবশ্যই কি এগুলোর ইলেকট্রন বিন্যাস করে ফেলতে হবে। এখন আমি যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, সোডিয়াম কি 1s2 2s2 2p6 3s 3s1। খুব সহজ, গ্রুপ 1 এর মৌল সব ক্ষেত্রে কি p অরবিটাল পরিপূর্ণ থাকবে এবং s অরবিটালে অন হবে। তারপরে পটাশিয়ামের ক্ষেত্রে আমরা যদি করি 1s2, সেম এর আগের প্রশ্ন যে দেখালাম সেম একইভাবে 2s2 2p6 3s2 3p6 4s1। দেন রুবিডিয়ামের ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 5s 4p6, দেন কি হবে 5s1। ওকে, এইভাবে আমরা প্রথমে কি করে নিব? ইলেকট্রন বিন্যাস করে নিব। এখন ইলেকট্রন বিন্যাস করার পর তোমাদের
ইলেকট্রন বিন্যাস নিয়ে প্রবলেম থাকলে তোমরা ইলেকট্রন বিন্যাসের ভিডিও দেখে আসতে পারো। ইলেকট্রন বিন্যাসের ভিডিও আমাদের প্লে লিস্টে আছে। তুমি 118টি মৌলের ইলেকট্রন বিন্যাস কীভাবে খুব সহজে করতে পারবে সেই বিষয়টা ওখানে আমি শিখিয়ে দিয়েছি। এভাবে ইলেকট্রন বিন্যাস করার পর আমরা খুব সহজে বুঝতে পারতেছি, এটা তো আমি শুরুতেই জানি এগুলো গ্রুপ অনের মৌল। পারমাণবিক সংখ্যাগুলো যদি আমি লিখি 11, 19, 37। তো দেখো এগুলো কিন্তু কি একই ধারাবাহিকভাবে ইলেকট্রন বিন্যাস, তুমি পারমাণবিক সংখ্যা না জেনেও ইলেকট্রন বিন্যাস করে ফেলতে পারবা সিজিএমের, এইভাবেই যাবে। আর তারপরে পারমাণবিক সংখ্যা থেকে তো ইলেকট্রন বিন্যাস করতে পারবাই। 37, তাহলে এখানে বলছে কি যে একই রকমের ধর্ম প্রদর্শন করে কিনা। তাহলে এখন আমি লিখব যে উদ্দীপকে উল্লেখিত মৌল তিনটি সোডিয়াম, পটাশিয়াম এবং রুবিডিয়াম, এরা প্রত্যেকেই কি গ্রুপ অনের মৌল এবং এরা একই ধরনের ধর্ম প্রদর্শন করবে। যেমন তিনটি মৌলই আমরা লিখব যে তিনটি মৌলই একটি করে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় এবং একটি করে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। এটা লেখার পরে আমি ধনাত্মক আয়নে পরিণত হওয়ার বিক্রিয়াটা দেখিয়ে দিব। সোডিয়াম কি হবে, সোডিয়াম প্লাস হবে এখানে একটা ইলেকট্রন কি ত্যাগ করছে, এই পাশ থেকে মাইনাস না হয় ওই পাশে গিয়ে প্লাস হয়েছে। দেন পটাশিয়াম কি হবে, পটাশিয়াম প্লাস সোডিয়াম একটা ইলেকট্রন। রুবিডিয়াম কি হবে, আর বি প্লাস প্লাস ইলেকট্রন। এটা লিখে দিব যে প্রতিটি মৌলই যেহেতু কি একই ধর্ম প্রদর্শন করে, কিভাবে একই ধর্ম প্রদর্শন করে সেই বিষয়গুলো দেখিয়ে দিলাম। যে প্রতিটি মৌলই একটি করে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে। আর কি ধরনের একই ধর্ম প্রদর্শন করে, প্রতিটি মৌলই কি করবে, এগুলো যদি আমি প্রতিটি মৌল যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, যেহেতু ধাতু, এরা হ্যালোজেনের সাথে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে হ্যালাইড উৎপন্ন করবে। প্রতিটি মৌল ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ধাতব হ্যালাইড গঠন করে। এরপরে আমরা বিক্রিয়াগুলো লিখে দিব। সোডিয়াম যোগ Cl2, তাহলে সোডিয়াম ক্লোরাইড, এখানে 2 দিয়ে দাও, এখানে 2 দিয়ে দাও। তারপর পটাশিয়াম যোগ 2 KCl2, একই ধরনের বিক্রিয়া 2 আর BCl2। ওকে, তাহলে প্রতিটি মৌলই একটি করে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। প্রতিটি মৌলই ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ধাতব হ্যালাইড গঠন করে। এরপরে আমরা কি লিখতে পারি, এরপরে আমরা লিখতে পারি কি, আরো একটি যদি আমি ধর্ম প্রদর্শন এখানে দেখাই, তাহলে প্রতিটি মৌল বা এই তিনটি মৌলই আমরা যদি এখানে লিখি কি, তিনটি মৌল পানির সাথে বিক্রিয়া করে পানির সাথে একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে, একই ধরনের
বিক্রিয়া প্রদর্শন করে এবং পানির সাথে এরা কি বিস্ফোরণ সহ বিক্রিয়া করে, এটাও তুমি লিখে দিতে পারো। এবং বিক্রিয়া যদি দেখাও, সোডিয়ামের সাথে H2O পানি বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ হাইড্রোজেন। দেন পটাশিয়ামের সাথে H2O পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ H2। দেন রুবিডিয়ামের সাথে রুবিডিয়াম হাইড্রোক্সাইড যোগ হাইড্রোজেন। তাহলে একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে। আমি তিনটি এক্সাম্পলের মাধ্যমে বা তিনটি বিক্রিয়া বা তিনটি ধর্ম এখানে ব্যাখ্যা করে দিলাম। তুমি এইভাবে প্রত্যেকটা ধর্ম ব্যাখ্যা করে তুমি যদি বিক্রিয়া দেখিয়ে দাও, এখানে তুমি অবশ্যই ফুল মার্কস পাবা। এবং এখানে শেষে লিখে দিব যে তাহলে বা অতএব XYZ মৌল তিনটি অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম এবং রুবিডিয়াম এই মৌল তিনটি একই ধরনের ধর্ম প্রদর্শন করে। এভাবে লিখলেই ফুল মার্কস পেয়ে যাবা। এই একই ধরনের আরো একটা প্রশ্ন দেখি। দেখো, সেম প্রশ্ন, উদ্দীপকের মৌলসমূহের ধাতব ধর্ম ব্যাখ্যা করো। একই হবে, এখানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। একইভাবে তুমি দেখাবা এগুলো হলো কি গ্রুপ 2 এর মৌল, এগুলো প্রত্যেক ক্ষেত্রে দুটি করে মানে ইলেকট্রন ত্যাগ করে কি করবে? দুটি ধনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত হবে এবং এদেরও ধাতব এগুলো হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে ধাতব হ্যালাইড উৎপন্ন করবে এবং পানির সাথে বিক্রিয়া করে তোমার ধাতব অক্সাইড বা ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। এর বাইরেও আর একটা প্রশ্ন আসে, সেই প্রশ্নটা হলো তোমাদের যদি হ্যালোজেন গ্রুপের কোনো মৌল দিয়ে, যেমন ফ্লোরিন অথবা ক্লোরিন, যদি এদের ভেতরকার ধর্ম ব্যাখ্যা করতে বলে, তাহলে আমরা কি করব? এই ফ্লোরিন ক্লোরিনের মৌলসমূহের ধর্ম, এখানে ধাতব ধর্ম হবে না, এদের ধর্ম ব্যাখ্যা করতে বলবে। ধর্ম ব্যাখ্যা করতে বললে এই মৌলগুলোর ক্ষেত্রে আমি প্রথমে বিক্রিয়া দেখাবো হাইড্রোজেনের সাথে। বিক্রিয়া দেখাবো হাইড্রোজেন F2, এখান থেকে উৎপন্ন হবে কি? হাইড্রোজেন ফ্লোরাইড। দেন হাইড্রোজেন Cl2 উৎপন্ন হবে কি? হাইড্রোজেন ক্লোরাইড। এই হাইড্রোজেন ফ্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড যদি পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? এটা দেখাবো হাইড্রোজেন ফ্লোরাইড যোগ H2O, এখান থেকে উৎপন্ন হবে হাইড্রোজেন ফ্লোরাইডের অ্যাকুয়া ফর্ম। এবং হাইড্রোজেন ক্লোরাইড একই বিক্রিয়া প্রদর্শন করবে, যেহেতু একই ধর্ম ব্যাখ্যা করতেছি, তখন হাইড্রোজেন ক্লোরাইডের অ্যাকুয়াস হলো হাইড্রোফ্লোরিক অ্যাসিড, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, তুমি এখানে 2 দিয়ে দিতে পারো। এখন এই হাইড্রোফ্লোরিক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে, ক্যালসিয়াম কার্বনেট যোগ হাইড্রোফ্লোরিক অ্যাসিড, তা এখান থেকে কি উৎপন্ন হবে? এখান থেকে উৎপন্ন হবে ক্যালসিয়াম ফ্লোরাইড যোগ কার্বন ডাই অক্সাইড যোগ পানি। এখান থেকে কি? কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। অনুরূপভাবে ক্যালসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোজেন ক্লোরাইড বিক্রিয়া করলে ক্যালসিয়াম ক্লোরাইড যোগ কার্বন ডাই অক্সাইড যোগ হাইড্রোজেন উৎপন্ন হবে। দেখো, প্রতি ক্ষেত্রেই ফ্লোরিন এবং ক্লোরিন একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করছে এবং এই একই ধরনের বিক্রিয়া প্রদর্শন থেকেই তুমি ব্যাখ্যা করতে পারবা যে ফ্লোরিন এবং ক্লোরিন একই ধর্ম প্রদর্শন করে। তো এইগুলোর ক্ষেত্রে ধাতব ধর্ম আসবে না, আসবে যে উদ্দীপকের মৌলগুলো কি একই ধর্ম প্রদর্শন করে কিনা ব্যাখ্যা করো। সেম অ্যান্সার।
তাহলে যেই কয়েকটি প্রশ্ন দেখালাম সবগুলোই পিছনের আরো এখান থেকে দেখো যেই প্রশ্নগুলো দেখালাম, সরি, এই প্রশ্নটি কোনটি অধিক সক্রিয়, এখানেও তোমাকে মৌলগুলো বের করে নিতে হবে, নিয়ে তোমাকে ব্যাখ্যা করতে হবে ইলেকট্রন বিন্যাস থেকে। এখানেও একই ধর্ম প্রদর্শন করে কিনা, এখানে ইলেকট্রন বিন্যাসের পরে তুমি কিছু বিক্রিয়া দেখাবা। ধাতু হলে তুমি ধাতু থাকলে, যদি ধাতু থাকে অর্থাৎ গ্রুপ 1 এবং 2 এর মৌল যদি থাকে, তুমি ক্লোরিন বা ফ্লোরিন মানে হ্যালোজেনের সাথে বিক্রিয়া দেখাবা। আর যদি হ্যালোজেন গ্রুপের থাকে অর্থাৎ ক্লোরিনের ধর্ম ব্যাখ্যা করতে বলে, তা সেক্ষেত্রে তুমি কি করবা, সেক্ষেত্রে তুমি প্রথমে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দেখাবা, এরপরে পানির সাথে বিক্রিয়া দেখাবা, এরপরে ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া দেখাবা, এবং প্রতি ক্ষেত্রে একই ধরনের বিক্রিয়া হবে এবং একই ধরনের যৌগ উৎপন্ন করবে। তাহলে সেই জায়গা থেকে আমি বলতে পারবো যে মৌলগুলো একই ধর্ম প্রদর্শন করে। এর বাইরে আরেকটি প্রশ্ন আছে, সেই প্রশ্নটি যদি আমরা একটু দেখি, এটিও আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে খুব বেশি একটা আসে না এবং উত্তর করাটাও খুবই সহজ। পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি নয়। এই প্রশ্নটা খ নাম্বারেও আসতে পারে, অনুধাবন প্রশ্নে লিখতে আসতে পারে, এর বাইরে গ নাম্বারেও আসতে পারে যে উদ্দীপকে জেড এবং কিউ মৌলের আলোকে ব্যাখ্যা করো। এখানে আছে জেড, এখানে আছে কিউ। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে প্রথমেই তোমাকে লিখে নিতে হবে উদ্দীপকে জেড এবং কিউ মৌলটি কি। দেখো পর্যায় সারণী থেকে খুব সহজে বোঝা যাচ্ছে, নিয়নের নিচে যে মৌলটি অবস্থিত জেড মৌলটি কি, আর্গন। এবং সোডিয়ামের নিচে কোন মৌলটি অবস্থিত, কিউ। সোডিয়ামের নিচে কি আছে, পটাশিয়াম। তুমি এগুলো পর্যায় সারণীর ধারণা থেকেও বের করে ফেলতে পারবা, ইলেকট্রন বিন্যাস থেকেও বের করে ফেলতে পারবা। তো তুমি আর্গন এবং পটাশিয়াম বের করার পর তোমাকে কি করতে হবে, এই দুটি মৌলের উপরে ভিত্তি করে পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি নয় সেই বিষয়টি লিখতে হবে। পারমাণবিক ভর যে পর্যায় সারণীর মূল ভিত্তি নয় এটা তো আমরা জানি, কিন্তু ওই বিষয়টা এখানে একটু সাজিয়ে লিখতে হবে। তাহলে আমরা প্রথমে লিখে নিব উদ্দীপকের জেড মৌলটি আর্গন এবং কিউ মৌলটি পটাশিয়াম। এরপরে এখানে যেহেতু বলেছে কি পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি নয়, তাহলে আমরা এদের ভর যদি খেয়াল করি, আর্গনের ভর কত, আর্গনের ভর কত, আর্গনের ভর কত 40, এবং পটাশিয়ামের ভর কত 39। এখন ভর লক্ষ্য করলে যদি তুমি দেখতে পাচ্ছ এগুলো আসলে পর্যায় সারণী কোথায় অবস্থিত, দেখো এখান থেকে দেখা যাচ্ছে এটি সোডিয়ামের এই পর্যায়ে যদি তুমি লক্ষ্য করো, সোডিয়ামের তুমি ইলেকট্রন বিন্যাস থেকে তুমি এটি কোন পর্যায়ে আছে, তুমি যদি এই জেড মৌলটি লক্ষ্য করো, এটি আসলে কোন পর্যায়ে আছে, জেড মৌলটি কি আর্গন। তুমি সোডিয়াম যেই পর্যায়ে আছে, জেড একই পর্যায়ে। সোডিয়ামের ক্ষেত্রে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করি 11, 1s2, 2s2, 3s2, 1s2, 2s2, 2p6, 3s1, অর্থাৎ তৃতীয় পর্যায়ে আছে। এই থেকে বোঝা যাচ্ছে কি, তুমি এখানে আর্গনের ইলেকট্রন বিন্যাস করেও দেখতে পারো, এটি আছে কত, পর্যায় 3, পর্যায় 3। তাহলে কিউ আছে কত, পর্যায় 4, পর্যায় 4। কিন্তু যদি পারমাণবিক ভরই পর্যায় সারণীর মূল ভিত্তি হতো, তাহলে পটাশিয়ামের অবস্থান অবশ্যই কি আর্গনের চাইতে উপরে হতো। যদি এখান থেকে আমরা লিখতে পারবো কি, যদি পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি হতো, তবে পটাশিয়ামের অবস্থান
পটাশিয়ামের অবস্থান আর্গনের উপরে হতো, আর্গনের উপরে হতো। কিন্তু পটাশিয়ামের অবস্থান কি আর্গনের উপরে? পটাশিয়ামের অবস্থান এটা হলো কি আর্গন, আর এটা এখানে আছে পটাশিয়াম, এখানে আছে পটাশিয়াম। তাহলে পটাশিয়ামের অবস্থান কি আর্গনের উপরে আছে নাকি পটাশিয়ামের অবস্থান আর্গনের পর্যায় সারণীতে নিচে আছে? কেন নিচে আছে? কারণ এদের ধর্মের কারণে। এই পটাশিয়ামের ধর্ম এই গ্রুপের সাথে মিলে যায়। পটাশিয়াম একটি ধাতু যেটা গ্রুপ 1 এর সাথে মিলে যায়, আর আর্গন একটি নিষ্ক্রিয় গ্যাস যেটা গ্রুপ 18 সাথে মিলে যায়। এই জন্য আর্গনকে এখানে স্থান দেওয়া হয়েছে, পটাশিয়ামকে এখানে স্থান দেওয়া হয়েছে। মূলত এদের ধর্মের কারণে, ধর্ম এবং বৈশিষ্ট্য, পটাশিয়ামের ধর্ম এবং বৈশিষ্ট্যের কারণে তাকে গ্রুপ 1 এবং পর্যায় 4 স্থান দেওয়া হয়েছে। আর আর্গনের ধর্ম এবং বৈশিষ্ট্যের কারণে তাকে গ্রুপ 18 এবং পর্যায় 3 স্থান দেওয়া হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে পর্যায় সারণীতে কি পারমাণবিক ভরের উপরে ভিত্তি করে মৌলসমূহের অবস্থান হয়নি, বা মৌলসমূহকে পর্যায় সারণী সাজানো হয়নি। এই কথাগুলো ব্যাখ্যা করে দিলেই তুমি এখানে ফুল মার্কস পেয়ে যাবা। মূলত মেইন বিষয়টা হলো তোমার এখান থেকে প্রথমে তুমি পর্যায় লিখে নিবা। পর্যায় লিখে নেওয়ার পরে তুমি বলবা যে পারমাণবিক ভর দেখিয়ে পর্যায় লিখে নিবা। এরপরে এই লাইনটা লিখলেই যে যদি এরকম হতো তাহলে কি পটাশিয়ামের অবস্থান আর্গনের আগে হতো বা আর্গনের পূর্বে হতো, কিন্তু তা যেহেতু হয়নি, কেন হয়নি সেই কথাটা ব্যাখ্যা করে দিবা যে ধর্ম এবং বৈশিষ্ট্যের কারণে হয়নি। এগুলো একটু সাজিয়ে লিখলেই তোমাকে এখানে ফুল মার্কস দেবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ অধ্যায় থেকে যেই কয়েকটি প্রশ্ন তোমাদের সলভ করে দিলাম, এখানে 3টি পার্টে প্লেলিস্টে ভিডিওগুলো দেওয়া আছে, তুমি প্রতিটা ভিডিও দেখবা এবং এই 3 ধরনের প্রশ্ন, যেই 3 ধরনের প্রশ্ন তোমাকে সলভ করে দিলাম, এই 3 ধরনের প্রশ্ন তুমি পড়লে এবং বুঝলে চতুর্থ অধ্যায় থেকে অবশ্যই তুমি কমন পাবা।